দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের নবম শ্রেণীর অন্তর্গত একটি কবিতা নোঙ্গর, যা অজিত দত্তের লেখা। সেই নোঙ্গর কবিতার আজ আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমাদের সামনে করব। তো দেখো, এই কবিতাটি যারা ক্লাস 9-এ পড়ছো তাদের তো অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। তাছাড়াও যারা মনে করো এসএসসি পরীক্ষা দেবে তাদেরও এটি পাঠ্য হিসাবে রয়েছে। অজিত দত্তের লেখা এই নোঙ্গর কবিতাটি আলোচনা করার আগে আমরা অজিত দত্ত সম্পর্কে সামান্য একটু জেনে নেব। তারপর আমরা নোঙ্গর কবিতাটি নিয়ে আলোচনা করব এবং তারপরে থাকবে নোঙ্গর কবিতা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। চলো তাহলে বেশি কথা না বলে আমরা অজিত দত্ত সম্পর্কে প্রথমে একটু জেনে নেই। অজিত দত্তের জন্ম হয়েছিল 23শে সেপ্টেম্বর 1907 খ্রিস্টাব্দে। তার পিতার নাম ছিল অতুল কুমার দত্ত এবং মাতার নাম ছিল হেমনলিনী দেবী। তার জন্ম হয়েছিল বাংলাদেশের ঢাকা শহরে। এ কথা আমরা বলতেই পারি যে তার জন্ম হয়েছিল বাংলাদেশের ঢাকা শহরের এক বিত্তশালী পরিবারে। তার মানে অজিত দত্তদের যে পূর্বপুরুষ তারা ভীষণ বিত্তশালী ছিল। কিন্তু পিতা এবং পিতামহ, আগে পিতা তারপর পিতামহ মানে বাবার বাবা, হঠাৎ করে মৃত্যু হওয়ার জন্য তাদের যে সচ্ছলতা মানে বাড়ির যে একটা সচ্ছলতা ভাব থাকে, বড়লোক ভাব, সেই ভাবটা সামান্য একটু কমে গিয়েছিল। মানে পিতা এবং পিতামহের মৃত্যুর পর তাদের সেই সচ্ছলতা অনেকটা কমে গিয়েছিল। 1930 খ্রিস্টাব্দে তিনি ঢাকা শহর থেকে এমএ পাশ করেছিলেন বিভিন্ন কলেজে। মানে তিনি তার জীবিত কালে বিভিন্ন কলেজে অধ্যাপনা তিনি করেছিলেন এবং শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি তার কর্মজীবনের শেষ কয়েকটি বছর অতিবাহিত করেছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই তিনি রিটায়ার্ড হয়েছিলেন। কবি অজিত দত্ত। বুদ্ধদেব বসুর নাম তোমরা সকলেই শুনেছ। তো সেই বুদ্ধদেব বসুর সাথে একত্রে মিলিত হয়ে প্রগতি নামক যে পত্রিকা রয়েছে সেই পত্রিকাটি সম্পাদনার কাজ করেছিলেন। পরে অবশ্য তিনি কল্লোল যে পত্রিকা রয়েছে সেই কল্লোল পত্রিকার সম্পাদকদের সাথেও বা কল্লোল পত্রিকার লেখকদের সাথেও তিনি একত্রিত হয়েছিলেন এবং তাদের সাথেও তিনি অনেক কাজ করেছিলেন। তবে একটা কথা বলে রাখা ভালো, তিনি কল্লোল গোষ্ঠীর সাথে যুক্ত হলেও তিনি তার জীবনে কোনোদিন রবীন্দ্র বিরোধিতা করেননি। মানে রবীন্দ্রনাথের তিনি বিরোধিতা কখনোই করেননি। দেখো, অন্যান্য যে আধুনিক কবিরা ছিল সেই আধুনিক কবিদের মতোই অজিত দত্তের কবিতাতেও আমরা প্রত্যেকটি লাইনে দেখতে পেয়েছিলাম রোমান্টিকতার ছাপ। তার মানে তার প্রত্যেকটি কবিতায় রোমান্টিকতা ভেসে উঠেছিল। শুধুমাত্র রোমান্টিকতা যদি বলি তাহলে ভুল হবে। রোমান্টিকতার সাথে সাথে তার কবিতায় ভেসে উঠেছিল সমসাময়িক ঘটনাবলী, সামাজিক অবক্ষয়, সামাজিক হতাশা। এই ব্যাপারগুলি তাকে সরাসরি স্পর্শ হয়তো বা করেনি, কিন্তু তার কবিতায় আমরা এই ব্যাপারগুলি ফুটে উঠতে দেখেছিলাম। আমাদের যে আলোচ্য নোঙ্গর কবিতাটি রয়েছে সেই নোঙ্গর কবিতাটি 1970 খ্রিস্টাব্দে যে অজিত দত্তের কবিতা বলি বা বলতে পারো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, যে কাব্যগ্রন্থটির নাম ছিল সাদা মেঘ কালো পাহাড়। সেই সাদা মেঘ কালো পাহাড় যে কবিতা বলি সেই কবিতা বলি থেকেই আমাদের নোঙ্গর কবিতাটি নেওয়া হয়েছে। তবে কবিতাটি পরে অজিত দত্তের যে শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল সেই শ্রেষ্ঠ কবিতায়ও স্থান পেয়েছিল। এবার আমরা প্রথমে এই নোঙ্গর যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি একটু পাঠ করে নেব বা দেখে নেব, তারপর আমরা এই কবিতাটির বিশ্লেষণ দেখে নেব। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙ্গর গিয়েছে পড়ে তটের কিনারে। সারা রাত মিছে দাঁড়টানি মিছে দাঁড়টানি, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙ্গরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে,
স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এ দ্বার টানা। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। প্রতীকধর্মী এই যে নোঙর কবিতাটি রয়েছে, এই নোঙর কবিতাটি ভীষণ রোমান্টিক কবিতা। আসলে কবি বাস্তব জীবনের বিভিন্ন যে জটিলতা রয়েছে সেই জটিলতা থেকে মুক্তি পেতে অতৃপ্ত বাসনার যে তরি রয়েছে সেই তরি নিয়ে পাড়ি দিতে চেয়েছিলেন অজানার দেশে বা সপ্তসিন্ধু পাড়ে। এই কথা কবি আমাদের বলেছিলেন বা আমরা কবিতাটা পড়লে সেটি দেখতেও পাই। কিন্তু কবি ভুলে গিয়েছিলেন যে বাস্তব আসলে ভীষণ কঠিন। বাস্তব কবিকে সেই অজানার দেশে বা সপ্তসিন্ধু পাড়ে পাড়ি দিতে কখনোই সায় দেয় না বা কখনোই তাকে সহযোগিতা করে না। সেই জায়গায় নোঙরটি বাঁধা পড়ে থাকে। মানে নোঙর যদি বাঁধা থাকে তাহলে সেই নোঙর নিয়ে তুমি কিভাবে সপ্তসিন্ধু পাড়ি দেবে? এটা তো একটা সাধারণ ব্যাপার। কবির মনের মধ্যে যে আশা বা যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাগুলি জোয়ারের মতো ফুলে ফুলে উঠলেও বা জোয়ারের যে জলগুলি যেগুলি ফুলে ফুলে উঠে বা যেগুলি মানে ফেনা হয়ে ঢেউ আকারে আমাদের দিকে চলে আসে, সেই ঢেউয়ের মতো রূপ ধারণ করলেও পরবর্তীকালে আমরা দেখতে পাই ভাটার শোষণ কবির সেই স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাই আমরা দেখতে পাই এই জোয়ার ভাটার টানা পড়েনে কবির সেই স্বপ্নগুলি অধরাই থেকে গেছে বা স্বপ্ন পূরণ হওয়ার মতো তার সুযোগ হয়নি। তবুও আমরা দেখতে পাই কবি তার সারা জীবন শুধুমাত্র মিছে দাঁড় টেনেই চলে যান, মিছে দাঁড় টেনেই তাকে জীবন অতিবাহিত করতে হয়। তাই কবিকে আমরা দেখতে পাই তার লক্ষ্যের উদ্দেশ্যে যাত্রা করলেও শুধুমাত্র সারা রাত ধরে তিনি বিরামহীন দাঁড়ই টেনে যান। তার লক্ষ্যের উদ্দেশ্যে তিনি পৌঁছতেই পারেন না। তিনি তার জীবনে যতই দাঁড় টানুক না কেন স্রোতের সাথে তিনি কোনো মতেই পেরে ওঠেন না। সেই স্রোতের শব্দ যেন কবির দাঁড় টানাকে সব সময় বিদ্রূপ করে যায়। দেখো, সম্পদ ভরা যে তরি রয়েছে সেই তরি নিয়ে কবি তার বহু দূরে যে যাবার ইচ্ছা বা যাবার যে বাসনা বা পাড়ি দেবার যে বাসনা তিনি প্রকাশ করেছিলেন, আসলে বাস্তবের টানে তা সম্পূর্ণ আটক হয়ে যায় বা আটকা পড়ে যায়। আসলে আটকা পড়ে গেলেই কি মানুষ তার যে স্বপ্ন সেই স্বপ্নকে ছেড়ে দেবেন? তিনি তার স্বপ্নকে ছাড়েন না বা তার স্বপ্ন ভেঙে যাক এটি তিনি চান না। তাই সারা রাত মিছে দাঁড় টানা হলেও তিনি কিন্তু দাঁড় টানা থামাননি, তিনি দাঁড় টেনেই চলেছেন। এইভাবেই ব্যর্থ আশায় আমরা দেখতে পাই তার জীবন কেটে যায়। সাধারণত আমরা নোঙর বলতে বুঝে থাকি যে বড়শি আকৃতির লোহার একটি দণ্ড। সেই বড়শি আকৃতির লোহার যন্ত্রকেই আমরা নোঙর হিসাবে বুঝে থাকি, যার সাহায্যে নৌকা বা জাহাজকে আমরা তটের কিনারে বেঁধে রাখতে পারি। কিন্তু আমরা এই নোঙর কবিতায় দেখতে পাই কবি নোঙর শব্দটির মাধ্যমে বন্ধন বা বাঁধাকেও প্রতীক হিসেবে তিনি ব্যবহার করেছেন এই কবিতায়। দেখো, আমরা সবাই জানি আমরা তো খুব বেশি বড়লোক নই, আবার একদম যে গরিব সেটাও নেই। এই যে মধ্যবিত্তদের জীবন, এই মধ্যবিত্তদের জীবন আমাদের আশা নিরাশা চাওয়া পাওয়া ইত্যাদি করতে করতেই আমাদের পুরো জীবন অতিবাহিত হয়ে যায়। মধ্যবিত্ত মানুষেরা তাদের পুরো জীবনে চাওয়া আর পাওয়ার মধ্যে প্রচুর পার্থক্য লক্ষ্য করে থাকেন। আর এই চাওয়া এবং পাওয়ার মধ্যেই তাদের যে আশা সেই আশা ক্ষতবিক্ষত হয়ে যায়। তবুও কি তারা থেমে থাকবে? তারা থেমে থাকে না। তাদের এই আশা এবং নিরাশা না পাওয়া এই সমস্ত নিয়েই তাদের জীবন তারা অতিবাহিত করে যায়। বারবার মিছে দাঁড় টানে তিনি বা এই যে মধ্যবিত্ত সমাজের লোকেরা মিছে দাঁড় টানা জানা সত্ত্বেও তারা দাঁড় টানা থামায় না।
তারা সারা রাত এই মিছে দাঁড় টেনেই যায়, কিন্তু তারা দেখতে পায় তাদের নোঙর তটের কিনারেই বাঁধা পড়ে থাকে। তাই আমরা দেখতে পাই এই যে জাগতিক বন্ধন, এই জাগতিক বন্ধন থেকে সাধারণ মানুষের মুক্তি কখনোই সম্ভব হয়ে ওঠে না। অর্থাৎ মধ্যবিত্ত মানুষের যে পাওয়ার যে ভাণ্ডটা, সেই ভাণ্ডটা সব সময় অপূর্ণই থেকে যায়, সেখানে পূর্ণতা সে খুঁজে পায় না। আসলে মধ্যবিত্ত জীবনের চাওয়া এবং তার সাথে না পাওয়া, এই যে চাওয়া এবং না পাওয়া, এই ব্যাপারটি আমাদের এই নোঙর কবিতায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ছিল আমাদের নোঙর কবিতাটির চুলচেরা বিশ্লেষণ বা পুঙ্খানুপুঙ্খ আলোচনা। এবার আমরা এই নোঙর কবিতাটির কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। নোঙর কবিতার উৎস কি? অপশনগুলি হলো জানালা, নষ্ট চাঁদ, সাদা মেঘ, কালো পাহাড়। সঠিক উত্তর সাদা মেঘ, কালো পাহাড়। বাণিজ্য তরী কোথায় বাঁধা আছে? অপশনগুলি হলো দ্বারে, তটে, ডাঙ্গায়। সঠিক উত্তর তটে। স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করতে পারে? অপশনগুলি হলো জোয়ার, ভাটা, মাস্তুল। সঠিক উত্তর ভাটা। ঢেউগুলি কখন ফুলে ওঠে? অপশনগুলি হলো জোয়ারের সময়, ভাটার সময়, বৃষ্টির সময়। সঠিক উত্তর জোয়ারের সময়। তারের নিক্ষেপে কবি কি শুনতে পান? অপশনগুলি হলো মেঘগর্জন, স্রোতের বিদ্রূপ, ভাটিয়ালি গান। সঠিক উত্তর স্রোতের বিদ্রূপ। সাগরের গর্জনে কি কেঁপে ওঠে? অপশনগুলি হলো তটের কিনারা, নৌকার মাস্তুল, নিস্তব্ধ মুহূর্ত। সঠিক উত্তর নিস্তব্ধ মুহূর্ত। নোঙর এটি কি জাতীয় শব্দ? অপশনগুলি হলো লাতিন, ফরাসি, ইংরেজি। সঠিক উত্তর ফরাসি। তরীতে কি নিয়ে কবি পাড়ি দিতে চেয়েছিলেন? অপশনগুলি হলো নোঙর, বইপত্র, পণ্য। সঠিক উত্তর পণ্য। তটের কাছে কি বাধা আছে? অপশনগুলি হলো কবির বাণিজ্য তরী, পণ্য সামগ্রী, মালপত্র। সঠিক উত্তর কবির বাণিজ্য তরী। ঢেউগুলি কোথায় এসে মাথা ঠুকে? অপশনগুলি হলো তরীতে, তটে, ডাঙ্গায়। সঠিক উত্তর তরীতে। কবি কি দেখে নিশানা ঠিক করেন? অপশনগুলি হলো, প্রথমটি একটু ঝাপসা উঠেছে, মানে ওঠেইনি বলতে পারো, আর সেকেন্ডটি হলো তারা, তৃতীয় নাম্বার হলো নোঙর। তো সঠিক উত্তর হবে তারা। নোঙর কোথায় পড়ে গিয়েছে? অপশনগুলি হলো সমুদ্র তটে, গভীর জলে, বালুকা বেলায়। সঠিক উত্তর বালুকা বেলায়। মিছে দাঁড় টানি কখন দাঁড় টানে? সারা বেলা, সারা দিন, সারা রাত। সঠিক উত্তর সারা রাত। কবি পাল কোথায় বাঁধার কথা বলেছেন? অপশনগুলি হলো খুঁটিতে, মাস্তুলে, ডাঙ্গায়। সঠিক উত্তর মাস্তুলে। নোঙর কবিতায় কবি অজিত দত্ত কোন ছদ্মনাম ব্যবহার করতেন? অপশনগুলি হলো ভানু সিংহ, কুরুক্ষেত্র, রৈবতক। সঠিক উত্তর রৈবতক। জোয়ার ভাটায় বাধা কি বাধা আছে? অপশনগুলি হলো এ তট, এ নদী, এ নৌকা। সঠিক উত্তর এ তট।